আচ্ছা, আপনাদের যদি প্রশ্ন করা হয় যে আপনাদের প্রিয় সাহিত্যিক কে, আমাকে এই প্রশ্নটি করলে মনে মনে অনেক নামই আমার মাথায় আসবে। তবে মুখে সবার আগে আসবে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম। জানি আমরা মানুষভেদে যেমন আলাদা, তেমনি আমাদের পছন্দও আলাদা। কাউকে ছোট করে প্রিয়ত্বের বিচার করা সম্ভব নয়। তবে প্রিয়ত্বের বিচারের ক্ষেত্রে তিনি আমার হৃদয়ের আসনে বসে আছেন। তাই বলে অন্যান্য সকল শ্রদ্ধেয় সাহিত্যিকেরা আমার কাছে ছোট নয়। আজও আপনাদের সকলের সামনে হাজির হলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আরেকটি অনবদ্য ভৌতিক কাহিনী নিয়ে। শুরু করছি আজকের নিবেদন, কাশী কবিরাজের গল্প। আমার উঠোন দিয়ে রোজ কাশী কবিরাজ একটা ছোট ব্যাগ হাতে যেন কোথায় যায়। জিজ্ঞেস করলেই বলে, এই যাচ্ছি সনিকপুর রুগী দেখতে ভায়া। একদিন বলল, নৈহাটি যাচ্ছি রুগী দেখতে, সেখান দিয়ে শ্যামনগর যাব। সেখানে আপনার রুগী আছে বুঝি? সব জায়গায়, কলকাতায় মাসে 2 বার জাতি হয়। আমার হাসি পায়। কাশী কবিরাজ আমাদের গ্রামে বছরখানেক আগে পাকিস্তান থেকে এসে বাসা করেছে। জঙ্গলের মধ্যে একখানা দোচালা ঘর, আম গাছের ডালপালায় ঢাকা। দিনে সূর্যের আলো প্রবেশ করে না। ছেঁড়া কাপড় পরে কাশী কবিরাজের বউকে ধান সিদ্ধ করতে দেখেছি। এত যদি পসার, তবে এমন অবস্থা কেন? একদিন আষাঢ় মাসের মাঝামাঝি আকাশে ঘন মেঘ এসে জমল। বৃষ্টি আসে আসে। কাশী কবিরাজ দেখি আমার উঠোন দিয়ে হন হন করে চলেছে ব্যাগ হাতে। ডেকে বললাম, ও কবিরাজ মশাই, আরে শুনুন শুনুন, কোথায় চললেন? বৃষ্টি আসছে। তারপর কাশী কবিরাজ আমার চণ্ডী মণ্ডপে এসে উঠে বসলো। একটু রানাঘাট যেতাম এই ট্রেনে, রুগী ছিল। কে রোগী? ও একজন মাদ্রাজি, পা ফুলে বিরাট হয়েছে। সব ডাক্তারে জবাব দিয়েছে, 3 বার এক্সট্রা করতে দিয়ে এলো। আমি বলেছি ওসব এক্সট্রা টেক্সট্রা আমার সঙ্গে লাগবা না, আমার মুখই এক্সট্রা। আমার হাসি পেল। নিজের যদি এত গুণ, তবে দোচালায় বাস করো কেন জঙ্গলের মধ্যে? লম্বা লম্বা কথা বললেই কি লোকে তোমাকে বড় কবিরাজ ভাববে? একটু চা খান দাদা। তা খাওয়াও ভাই, বৃষ্টি এলো, একটু বসেই যাই। আপনার পসার তাহলে বেশ বেড়েছে। বাড়বে কি ভায়া, বরাবর আছে। আমি তান্ত্রিক কবিরাজি, যা কেউ সারাতে পারবে না, আমি তাই সারাবো। বলেন কি? এই জন্যই তো আমার পসার, শুধু ঝাড়ানো কারানো। আচ্ছা, ঝাড়িয়ে রোগ সারিয়েছেন? আরে এ পাগল বলে কি, বড় বড় রোগ ঝাড়িয়ে সারিয়েছি। তোমরা ইংরাজি লেখাপড়া জানো কি না, সমস্ত অবিশ্বাস করো জানি, ভূত মানো। এই রে, ঝাড়ফুঁক থেকে এবার ভূত প্রেতে এসে পৌঁছালো। কাশী কবিরাজ অনেক কিছু জানে দেখছি। বললাম, যদি বলি মানি নে? তা তো বলবাই, ইংরাজি পড়াতে তোমাদের ইহকালও গিয়েছে, পরকালও গিয়েছে। রাগ করো না ভায়া, যা সত্যি তাই বললাম। চা এসেছে? তাহলে একটা গল্প শোনো বলি, আমার নিজের চোখে দেখা। খুব বৃষ্টি এসে পড়ল, চারিদিক অন্ধকার করে এলো। কাশী কবিরাজ তার গল্প আরম্ভ করল। কাশীনাথ কবিরাজ তান্ত্রিক মতে চিকিৎসা করে বলে অনেক দূর দূর থেকে তার ডাক আসে। আজ বছর 10 আগে হরিহরপুরের জমিদার শিবচন্দ্র মুখুর্জের বাড়ি থেকে তার ছেলের চিকিৎসার জন্য কাশীনাথের ডাক এলো। আমি বললাম, আগে কখনো সেখানে গিয়েছিলেন আপনি? না ভায়া। নাম জানতেন? খুব, আমাদের ও দেশে হরিহরপুরের জমিদারের নাম খুব প্রসিদ্ধ। যখন গিয়ে পৌঁছালেন তখন বেলা কত? সন্ধ্যের কিছু আগে। তারপর শোনো, আমি ওদের বাড়ি দেখে তো অবাক হয়ে গেল। সেখানে নাম করা জমিদার, মস্ত বড় দেউরি, 2-3 মহলা বাড়ি। দেউরির পাশে বৈঠকখানা ঘর, তার পাশে একটা বড় বারান্দা, ওদিকে ঠাকুর দালান, বাইরে রাসমঞ্চ, দোলমঞ্চ। তবে এসবই ভগ্ন প্রায়, পূর্বে সমৃদ্ধি ঘোষণা করে দাঁড়িয়ে আছে মাত্র। বড় বড় বট অশ্বত্থের গাছ গজিয়েছে বাড়ির গায়ে। মন্দিরের চূড়োয় ফাটলে বন্য শালিকের গর্ত, কাঠবিড়ালির বাসা, সামনে বড় একটা আধমাজার দিঘি পানায় ভর্তি। সন্ধ্যার কিছু আগে সেখানে মস্ত বড় পুরনো ভাঙা বাড়ি দেখে আমার মনে কেমন একটা যেন অপূর্ব ভাব হলো। আমি বললাম, কি ভাব? সে তোমায় বলতে পারি না ভায়া, ভয়ও না, আনন্দও না, কেমন যেন মনে হলো এ বড্ড অপয়া বাড়ি।
এ ভিটিতে পা না দেওয়াই ভালো আমার পক্ষে। তোমার হবে না, কিন্তু আমার হয় বাপু এমনি। অন্য কোথাও হয়েছে? আরও 2-1 বার হয়েছে এমনি, কিন্তু সে কথা এখন আনবার দরকার নেই। তারপর বলি, শোনো না। তারপর আমি সেখানে গিয়ে রোগী দেখলুম। 10 বছর বয়সের একটি ছেলের টাইফয়েড জ্বর, খুব সংকটাপন্ন অবস্থা। আমি গিয়ে তান্ত্রিক প্রণালীতে ঝাড়ফুঁক করে শিকার বাকারের ওষুধ পিঠে খাওয়ালুম। রোগী কথঞ্চিত সুস্থ হয়ে উঠল। অনেক রাত্রে খাওয়া দাওয়া সেরে দেউরির পাশের বৈঠকখানা ঘরে এসে দেখলুম সেখানে আমার জন্য শয্যা প্রস্তুত করা আছে। উৎকৃষ্ট শয্যা, দামি নেটের মশারি, কাঁসার গেলাসে জল ঢাকা আছে, ডিবের বাটিতে পান, সব ব্যবস্থা অতি পরিপাটি। আমি বললাম, বড়লোকের বাড়ির বন্দোবস্ত। হাজার হোক বনেদি ঘর তো, যতই অবস্থা খারাপ হোক পুরনো চাল চলন যাবে কোথায়? তারপর? আমি বেশিক্ষণ শুইনি। এমন সময় আমি দেখলুম ঘোমটা পড়া একটি বউ হন হন করে মাঠের দিক থেকে এসে দেউরির মধ্যে দিয়ে জমিদার বাড়ি ঢুকছে। আমি তো খুব আশ্চর্য হয়ে গেলুম, এত রাতে বাইরের মাঠ থেকে এসে বাড়ি ঢুকলো কে? ভদ্রলোকের ঘরের বাড়ির বউ বলেই তো মনে হচ্ছে, যতটুকু দেখেছি তা থেকে। যাক, আমি এসেছি কবিরাজি করতে, অত শত খোঁজে আমার কি দরকার? যে যা ভালো বসে করুক। আমি বললাম, রাত তখন কত? রাত 1টার কম নয়, বরং বেশি। তা যেদিক থেকে এলো সেদিকে কোনো লোকালয় নেই? না মশাই, ফাঁকা মাঠ অনেকখানি পর্যন্ত। তারপর কোদালে নদী। কোদালে নদীতে গরমকালে জল থাকে না, হেঁটে পার হওয়া যায়। তার উপরে বলরামপুর গ্রাম। আপনি কি করে বুঝলেন ভদ্রবংশের মেয়ে? হাত পায়ের যতটুকু খোলা, ধবধবে ফর্সা, আর জ্যোৎস্না রাত আমি দিব্যি টের পাচ্ছি। মুখখানা অবশ্যই ঘুমটায় ঢাকা ছিল। বাড়ির মধ্যে ঢুকে যাওয়ার সময় অন্য কোনো লোক সেখানে ছিল? না ভায়া। আপনাকে টের পেয়েছিল? কোনো দিকে না, সে হন হন করে বাড়ির মধ্যে ঢুকে এলো। আমি নির্বিরোধী ভালো লোক, জলের গ্লাস তুলে খানিকটা জল খেয়ে মশারি খাটিয়ে শুয়ে পড়লুম। কিন্তু নানা চিন্তায় ঘুম আর আসে না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলুম। লোকে বাড়িতে চিকিৎসক ডাকে ঘুমবার জন্যে তো নয়। আর আমার এ ব্যাপারে অভিজ্ঞতা আছে, দায়িত্ববোধ আমার যথেষ্ট। সেই অবস্থায় আমার চোখে ঘুম আসে কি করে? মিনিট খানিক পরে আমি হঠাৎ দেখলুম সেই বউটি আমার পাশের দেউড়ি দিয়ে আবার বার হয়ে যাচ্ছে। বিছানা ছেড়ে আমি তড়াক করে উঠে পড়লুম। বউটি ক্রমে দূরে মাঠের দিকে চলে যাচ্ছে। জ্যোৎস্নায় তার সাদা কাপড় দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে। আমি বললাম, মাঠের দিকে গেল একা? একদম একা, আর অত রাত। আপনি কি ভাবলেন? আমি আর কি ভাববো মশাই, একেবারে অবাক। এত রাত্রে একটি সুন্দরী মহিলা এমন ভাবে যে নির্জন মাঠের দিকে চলে যেতে পারে তা কখনো ভাবিনি। আমি ইতিমধ্যে 7-5 ভাবছি, এমন সময় বাড়ির মধ্যে থেকে একজন ছুটে এসে বলল, শিগগির আসুন কবিরাজ মশাই, এই রোগী কেমন করছে। আমি গিয়ে দেখি রোগীর অবস্থা সত্যিই খারাপ, কিন্তু হঠাৎ এত খারাপ অবস্থা তো হওয়ার কথা ছিল না। যাই হোক, তখনকার মতো ব্যবস্থা করতে হলো। অনেকক্ষণ খাটুনির পরে রোগী খানিকটা সামলে উঠল। তখন আবার এসে শুয়ে পড়লুম বাইরের দেউরির ঘরে। পরের দিনে রোগীর অবস্থা ক্রমশ ভালো দিকেই চলল। জমিদার বাবুর মন বেশ ভালো। প্রথম দিন বড়ই যেন মুছড়ে পড়েছিলেন। এমনকি আমার সঙ্গে বসে দুপুরের পর খানিকক্ষণ পাশাও খেললেন। আমার তাদের বড় দিঘিতে একদিন মাছ ধরতে যাওয়ার আমন্ত্রণও জানালেন। খাওয়ার ব্যবস্থাও দুপুরে বেশ ভালোই হলো। মাছের মুড়ো, দই, দুধ, সন্দেশ ইত্যাদি। জমিদার বাবু তো দেখলাম বেশ প্রফুল্ল। এই রাত্রে একটা আশ্চর্য ঘটনা ঘটল। এমন ধরনের ব্যাপার আমি কখনো কল্পনাও করতে পারিনি। রোগীর অবস্থা ভালো থাকার দরুন সেদিন আর বেশি খাটুনি ছিল না।
সকাল সকাল খেয়ে দিয়ে শয্যা আশ্রয় করলুম, কিন্তু ঘুম আসতে দেরি হতে লাগলো। কোথাকার ঘড়িতে 1টা বেজে গেল ঢং করে। ঠিক সেই সময় দেখলুম সেই ঘোমটা পড়া বউটি দেউড়ি দিয়ে ঢুকে অন্দরের দিকে চলেছে। আমার তো বড় বিস্ময় বোধ হলো। কি সাহস মেয়েটার! এত রাতে মাঠের মধ্যে দিয়ে চলে আসতে ভয়ও কি করে না? মিনিট 15 কেটে গেল, কি 20 মিনিট। তারপর আশ্চর্য স্তম্ভিত করে দিয়ে সেই বউটি এসে আমার ঘরে ঢুকলো। আমি বললাম, আপনার ঘরে? হ্যাঁ, একেবারে আমার সামনে। ঘরে আলো ছিল? বাড়িতে রোগী থাকার দরুন সারা রাতি আমার ঘরে একটা হ্যারিকেন জ্বলে। ঘরে ঢুকে মেয়েটি মুখের ঘোমটা অনেকখানি তুলে আমার দিকে চাইল। বেশ সুন্দরী মহিলা, দেখে সম্ভ্রমের উদ্বেগ হয়, এমনই চেহারা। আমার বলল, তুমি এখানে থেকো না, চলে যাও এখান থেকে। আপনি কে মা? আমি যেই হোক, তুমি এখান থেকে যাবে কি না? মা, আমি চিকিৎসক, রোগী দেখতে এসেছি। আমার কাজ না সেরে আমি কি করে যাব? তুমি এই রোগী বাঁচাতে পারবে না। কাল সকালে তুমি চলে যাও এখান থেকে। কি করে আপনি জানলেন রোগী বাঁচবে না? আমি ওর মা, ওর সৎমা ওকে খুব কষ্ট দিচ্ছে। সে কষ্ট আমি দেখতে পারছি না। আমি ওকে নিয়ে যেতে এসেছি, নিয়ে যাবই। তুমি তাকে কিছুতেই রাখতে পারবে না। আমি তখনও ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারিনি। আমি আমতা আমতা করে বললুম, আপনি কোথায় থাকেন? আমি মারা যাওয়ার পরে আজ 4 বছর হলো ওর বাবা আবার বিয়ে করেছে। আমার সেই সতীন ওকে বড় যন্ত্রণা দিচ্ছে। আমি সেখানে শান্তিতে থাকতে পারি না। খোকা আপন মনে কাঁদে, আমি শুনতে পাই। ওকে আমি নিয়ে যাবই। তুমি কেন অপযশ করবে? ঘরের ছেলে, ঘরে ফিরে যাও। আমার সমস্ত শরীর হিম হয়ে গিয়েছে যেন। কি ব্যাপারটা সামনে ঘটেছে তার যেন আমার কোনো ধারণাই নেই। তবুও হাত জোর করে বললুম, মা, একটা কথা। আমি জমিদার বাবু, মানে আপনার স্বামীকে সব বলি। তিনি তার ছেলেটিকে বড় ভালোবাসেন। ছেলেটিকে আপনি নিয়ে গেলে তার কি অবস্থা হবে সেটা তো আপনার বিবেচনা করা উচিত। তার এ পক্ষের ছেলে মেয়ে হবে, তাদের নিয়ে থাকবেন তিনি। ও কথা বলবেন না মা। আপনি তার কথা চিন্তা না করলে কে চিন্তা করবে? সব দিকে বুঝুন, তার কথা ভাবতে হবে আপনাকেই। আমি আজ সব বলছি তাকে খুলে। যদি তিনি তার এই পক্ষের স্ত্রীকে বলে ছেলেটির ওপর অত্যাচার নিবারণ করতে পারেন, তবে আপনি আমাকে কথা দিন এই ছেলেটিকে আপনি নিয়ে যাবেন না। আমি সেই চেষ্টা করি মা। বেশ, করো, করেই দেখো। বলেই মূর্তি অদৃশ্য হলো না, কিন্তু ঘর থেকে বার হয়ে দেউড়ি দিয়ে বার হয়ে মাঠের দিকে চলে গিয়ে নিশীথ রাত্রির শুভ্র জ্যোৎস্নার কুয়াশায় মিলিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, বলেন কি? হ্যাঁ মশাই। আচ্ছা, এ এ এ মূর্তির কোনো অংশই অস্পষ্ট নয়? দিব্যি মানুষের মতো কোনো অস্বাভাবিকত্ব নেই কোথাও। কথাবার্তা বললাম, আমার কোনো ভয় হলো না। একজন ভদ্র মহিলার সঙ্গে কথা বলছি তেমনি মনে হলো। মূর্তিটি অদৃশ্য হওয়ার খানিক পরেই বাড়ির মধ্যে থেকে আমার ডাক এলো। রোগীর অবস্থা খুব খারাপ, অথচ সমস্ত দিন এমনি ভালো ছিল। তখনকার মতো সুব্যবস্থা করে ভোরের দিকে আমি জমিদার বাবুকে গিয়ে বললুম, আপনার সঙ্গে আমার একটু কথা আছে, বাইরে চলুন। আমি বললাম, বাইরে এসে সব কথা বললেন নাকি? হ্যাঁ, গোড়া থেকে বললাম। এই আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, আপনার প্রথম পক্ষের স্ত্রী কিছুক্ষণ আগে সেখানে দাঁড়িয়েছিলেন। আচ্ছা, বিশ্বাস করলেন? কেঁদে ফেললেন, বললেন, আমি জানি, আমি এই অসুখের সময় একদিন ওকে শিয়রে দাঁড়িয়ে থাকতে দেখেছি। জমিদার বললেন, আমি জানি ওর সৎমা ওর উপর সদয় নয়, তবে এতটা আমি জানতাম না। আমি কথা দিচ্ছি, খোকা সেরে উঠলে ওর মামা বাড়িতে রেখে লেখাপড়া শেখাবো।
এ সংস্রবে আর আনব না। আমার এই স্ত্রীকেও আমি শাসন করছি, আপনি তাকে জানাবেন। রাত ভোর হয়ে গেল। রোগীর অবস্থা ক্রমশই ভালো হয়ে উঠতে লাগলো। 11 দিনের পর আমি পথ্য দিলাম আমার রোগীকে। বললাম, ওর মাকে আর দেখেননি? আসেননি আপনার কাছে? না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই জানিয়ে যেতে ভুলবেন না আপনার প্রিয় সাহিত্যিকের নাম।